আজকের গল্পটা একেবারে হৃদয়ের গভীর থেকে বলা। একজন মানুষের যন্ত্রণা, তার অতীত, তার শোক এবং তার ভেঙে যাওয়া জীবনের মধ্যে সুন্দরভাবে গাঁথা কিছু মুহূর্ত। ম্যানচেস্টার বাই দ্য সি শুধু একটি সিনেমা নয়, এটি একাকিত্বের গল্প, এটি ভেতরের হাহাকারের গল্প। এটা সেসব অনুভূতির গল্প যা আমরা প্রকাশ করতে পারি না, কিন্তু সেগুলো আমাদের চোখে জল এনে দেয়। এই ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব সেই ভাঙা মানুষটার জীবনে। লি চ্যান্ডলার, কি এমন ঘটেছিল তার জীবনে যা তাকে পুরোপুরি বদলে দিয়েছে? এক ভেঙে পড়া মানুষের গল্প যে শুধু তার জীবনটাকে টেনে নিয়ে যাচ্ছে। সবকিছু ঠিক হয়ে যায় না, কিন্তু তবুও মানুষ বেঁচে থাকে। কথা দিচ্ছি, গল্পের শেষে আপনার মন ছুঁয়ে যাবে এই গল্পটি। মুভির শুরুতেই মুভির প্রধান চরিত্র লি চ্যান্ডলারকে দেখতে পাই, যে একজন ক্লিনার ছিল। সে খুব শান্ত স্বভাবের ছিল, কারোর সাথে বেশি কথা বলতো না, কিন্তু রেগে গেলে আবার তাকে থামানোর মতো কেউ ছিল না। একদিন লি পাড়ের মধ্যে গেলে দুটো ছেলেকে বেধড়ক পেটায়। তার কারণ ছিল ছেলেগুলো তাকে শুধু ঘুরছিল। লি একা একটি অ্যাপার্টমেন্টের বেসমেন্টে থাকে। একদিন বাড়ি গেলে সেখানকার একজন মেয়ে তার গায়ে জুস ফেলে দিয়ে তাকে পটাতে চাইলে লি তাকে পাত্তা না দিয়ে চলে যায়। একদিন লি মালিকের ভাড়াটিয়া মিসেস ওলসেনের সাথে যা করে তা শুনে আপনারা হাসতে হাসতে মরে যাবে। আসলে সে ভাড়াটিয়া মিসেস ওলসেন যখন গোসল করতে যেত তখন পাইপের লিক দিয়ে পানি পড়ে পুরো ঘর ভেসে যেত। তখন লি সেটা সারাতে গিয়ে বলতে থাকে যে টাইলস ভেঙে লিক কোথায় আছে তা বের করতে হবে। লি বলে তাছাড়া আরেক উপায় রয়েছে, এখানে থাকা বারট্যাপকে ঠিক করতে হবে। লিক জিজ্ঞাসা করে যে সে কি কিছুক্ষণ আগে গোসল করেছে? তখন সে ভাড়াটিয়া বলে হ্যাঁ। তখন সে ভাড়াটিয়া আবার বলতে থাকে যে এর উপায় কি? তখন লি বলে যে সে শাওয়ার চালু করে দেখবে যে পানির নিচে যায় কিনা। তখন ভাড়াটিয়া বলে যে ও আচ্ছা, তাহলে কি আমাকে এখন গোসল করতে হবে? তখন লি বলে না। তখন সে ভাড়াটিয়া রেগে গিয়ে বলে যে তুমি কি চাও তোমার সামনে আমি গোসল করি এবং তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যে পানির নিচের ফ্ল্যাটে যায় কিনা? তখন লি বলে যে আপনি কি করবেন তা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, আমি শুধু এই লিকটাকে সারাতে চাই। তখন সে ভাড়াটিয়াটাকে বের করে দিতে চায়, বলে সে পুলিশ ডাকবে, তাই জন্য সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। তখন লি বলে আমি কিভাবে যাব? তখন ভাড়াটিয়া বলতে থাকে যে দ্রুত সেখান থেকে চলে যেতে। তখন লি বলে যে আমি কিভাবে যাব? এরপরে এই ঘটনা তার মালিক জানতে পারে এবং তাকে দেখে ইচ্ছা মতো ধোলাই করে। মালিক বলে তুমি খুব ভালো কাজ করতে পারো, তাই বলে কি তুমি ভাড়াটিয়াদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করবে? তোমার নামে প্রতিনিয়ত প্রায় অনেক কমপ্লেন আসে। তখন তার মালিক মিসেস ওলসেনের কাছে ক্ষমা চাইতে বলে। তখন লি সেখান থেকে কোনো কিছু না বলে উঠে যায়। লি যখন কাজ করছিল তখন হসপিটাল থেকে তাকে ফোন করে বলা হয় যে তার ভাইয়ের হার্টের প্রবলেম হয়েছে, তাকে দ্রুত হসপিটালে আসতে। তার কিছুক্ষণের মধ্যে সে হসপিটালে রওনা দিয়ে দেয় এবং হসপিটালে পৌঁছে দেখতে পায় যে জর্জ কান্না করতে আছে এবং সেখানে থাকা একজন ডাক্তার লিকে বলতে থাকে যে তার ভাই জো 1 ঘন্টা আগে মারা গেছে। লি এই কথা শুনে অনেক বেশি হতাশ হয়ে যায় এবং তার ভাইয়ের চেহারাটা শেষবারের মতো দেখতে চায়। তখন মুভি সেখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে আসে, যেখানে তার ছোট ভাইয়ের হার্ট অ্যাটাক হয়েছিল। ডাক্তার তার পুরো পরিবারকে বলতে থাকে যে ওর হার্টের মাংসপেশি ধীরে ধীরে খারাপ হতে আছে। সে বলতে থাকে সাধারণত 50 থেকে 60 বছর বাঁচে সাধারণ একটি হার্ট অ্যাটাকে, কিন্তু জোয়ের যা অবস্থা, এই অবস্থায় সে সর্বোচ্চ 10 থেকে 15 বছর বাঁচতে পারবে। এটা শুনে জোয়ের স্ত্রী রাগ করে সেখান থেকে চলে যায়। তারপরে মুভি ফ্ল্যাশব্যাক থেকে বর্তমান সময় চলে আসে, যেখানে লি তার ভাইয়ের মৃত লাশকে ধরে কাঁদতে থাকে। এতক্ষণ ধরে লি ধরে থাকা তার সমস্ত ইমোশন একেবারে ছেড়ে দেয় তার ভাইয়ের মৃতর দেহ দেখে। লি তৎক্ষণাৎ ডাক্তারের কাছে এসে বলতে থাকে যে তাকে কোন কোন ব্যাপারে সাইন করতে হবে জোয়ের ফিনারেলের জন্য। এখান থেকে মুভি অনেক ইমোশনাল হতে শুরু করে দেয়। লিকে আমরা ম্যানচেস্টার বাই দ্য সি শহরে যেতে দেখি, যেখানে তার পুরনো ভয়াবহ স্মৃতি লুকিয়ে রয়েছে, যেটা কিছুক্ষণ পরেই সামনে আসতে চলেছে। সে শহরে তার পরিবারের কাছে যায় এবং তার পরিবারের সাথে সময় কাটায়, কিন্তু তার আগেও আরেকটি ফ্যামিলি ছিল তার। এই রহস্য মুভির সামনে গেলে বুঝতে পারবেন। লি জোয়ের ছোট ছেলেকে তার বাবা মারা যাওয়ার শোক সংবাদ দেয় সে যখন স্কুলে হকি খেলছিল। প্যাট্রিকের মা অ্যালিস ও প্যাট্রিককে সহ তার বাবাকে ছেড়ে চলে গিয়েছিল। তারপর লি প্যাট্রিককে তার বাবা লাশ দেখানোর জন্য নিয়ে যায়, কিন্তু প্যাট্রিক তেমন কিছু বলে না। সে মনে মনে ভাবতো তার বাবার একদিন চলেই যেতে হবে। প্যাট্রিক ঘরে এসে রাতে তার বন্ধু বান্ধবের সাথে তার বাবা সম্পর্কে গল্প করে সারা রাত কাটিয়ে দেয়। সে রাতে প্যাট্রিক তার বাবাকে বাবা মারা যাওয়ার খবরটি তাকে দিয়ে দেয়। তার পরের দিন সকালে লি প্যাট্রিক ও তাদের বন্ধুদেরকে স্কুলে ছেড়ে আসে। প্যাট্রিককে হকি টিমে ছাড়তে হয়। স্কুল শেষে লি প্যাট্রিককে একটি অ্যাডভোকেটের কাছে নিয়ে যায় তার বাবার উইল পড়ার জন্য। অ্যাডভোকেট লিকে বলে জোয়ের মারা যাওয়ার পর প্যাট্রিকের লিগ্যাল গার্ডিয়ান হবে লি। লি বলে আঙ্কেল টনিয়ার প্যাট্রিকের গার্ডিয়ান হওয়ার কথা ছিল। তখন অ্যাডভোকেট বলে যে জো বলে গিয়েছে যে প্যাট্রিকের সাথে তাদের কোনো সম্পর্ক বা বন্ডিং নেই। লি সম্পূর্ণভাবে শকড হয়ে যায়, কেননা জো তাকে কোনোদিন এই সম্পর্কে কিছু বলেনি। লি বলে প্রতিদিন সে বস্টন থেকে এখানে আসতে পারবে না। সে আরো বলে যে সে মাত্র 1 রুমের ঘরে থাকে। তখন অ্যাডভোকেট তাকে বলে যে জো সবকিছু ব্যবস্থা করে দিয়ে গিয়েছে। সে বলেছিল তাকে বস্টন থেকে এখানে শিফট হয়ে যেতে, সেজন্য সে $5,000 রেখে গিয়েছে। মানে জো চাচ্ছিল সে মারা যাওয়ার পরে তার সন্তানের দেখভাল আর কেউ নয় বরং লি করবে। তারপর আমরা লি ম্যানচেস্টার শহরে না থাকার কারণ দেখতে পাই। একদিন রাতে লি তার বন্ধুদের সাথে পার্টি করছিল। তখন লি এর ওয়াইফ রেন্ডি লি এর সকল বন্ধুকে সেখান থেকে চলে যেতে বলে, কেননা তার অনেক শব্দ হচ্ছিল। সে শব্দতে তার ঘুমন্ত বাচ্চারা জেগে যেতে পারে। তারপর লি এর ফ্রেন্ডরা সেখান থেকে চলে যায়। লি এর বেডরুম বেসমেন্টে ছিল এবং তার ছেলেদের রুম উপরে ছিল। উপরের রুমে তুলনামূলক শীত ছিল, তাই শীত কমানোর জন্য ফায়ারপ্লেসে আগুন ধরিয়ে লি মার্কেটে বিয়ার আনতে যায়। আসার সময় তার মনে পড়ে যে ফায়ারপ্লেসে সে স্ক্রিন তথা ঢাকনা লাগায়নি। সে দ্রুত করে বাসায় এসে দেখে একই তার বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। ভাগ্যবশত রেন্ডিকে ফায়ার ফাইটার্সরা বাঁচিয়ে নেয়, কিন্তু তার সন্তানদেরকে আর বাঁচানো সম্ভব হয় না। পুলিশরা তাকে পুলিশ স্টেশনে নিয়ে গেলে সে পুলিশদেরকে যা
যা ঘটেছিল সবই বলে এবং বলতে থাকে তার কারণে আজ এরকম হয়েছে, পুলিশ থেকে ছেড়ে দেয় কারণ এটি একটি দুর্ঘটনা ছিল। লি এই ব্যাপারটা নিয়ে অনেক হতাশ হয়ে যায় এবং পুলিশের গান ছিনিয়ে নিয়ে তার মাথায় ধরে, কিন্তু পুলিশ তাকে গুলি করার হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপরে রেন্ডিও ভাবতে শুরু করে দেয় তাদের বাচ্চা মারা যাওয়ার মূল কারণ হচ্ছে লি, তাই রেন্ডি তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। এই কারণে লি ম্যানচেস্টার শহরে থাকতে চায় না, এই জায়গা থেকে অনেক দূরে থাকতে চায়। তখন দৃশ্য ফ্ল্যাশব্যাক থেকে প্রেজেন্টে চলে আসে এবং অ্যাডভোকেট তাকে শুভকামনা জানায় যেন প্যাট্রিকের ভালোভাবে দেখাশোনা করতে পারে, যে এখন থেকে তার গার্ডিয়ান লি। তারা তাদের পুরনো একটি বোট বেঁচে দিতে চাচ্ছিল কেননা সেটা রাখতে অনেক টাকা খরচ হবে। প্যাট্রিক বলে আমি সেটা চালাতে চাই, এটার সঙ্গে আমার অনেক পুরনো স্মৃতি রয়েছে। এরপর তারা জর্জের কাছে যায়। জর্জ তাদেরকে বলে যে এই বোটের মোটর অনেক খারাপ রয়েছে এবং নতুন মোটর কিনতে হবে। তখন লি বলতে থাকে যে এই বোটটি আমি বেচে ফেলবো, কিন্তু প্যাট্রিক কোনোভাবে সেটাকে বিক্রি করতে চাচ্ছিল না। কিন্তু লি বলছিল যে তারা যদি সেই বোটটিকে বেচে দিতে পারে তাহলে তারা একই সঙ্গে ভালোভাবে থাকতে পারবে, কিন্তু প্যাট্রিক এর বিপক্ষে ছিল কারণ তার সবকিছু এখানে ছিল, তার গার্লফ্রেন্ড, তার ফ্রেন্ড, মোট কথা সে এখান থেকে আর যাবে না। তারপরে লি সেখান থেকে ফিউনারাল পার্লার চলে যায় জোয়ের লাশকে দাফন করানোর জন্য, কিন্তু সেখানে থাকা লোকজন থেকে বলে যে এখন অনেক শীত পড়েছে তাই লাশটিকে বসন্ত দাফন করার জন্য। তারপর সেখান থেকে লি বাইরে এসে প্যাট্রিককে সবকিছু বলে দেয়। প্যাট্রিক বলে ততদিন লাশের সাথে কি করা হবে। লি বলে ততদিন পর্যন্ত জোয়ের লাশকে ফ্রিজে রাখা হবে, কিন্তু প্যাট্রিক এই কথা খুবই নারাজ হয়। কেন বা হবে না, কোনো সন্তান কি চায় তার বাবার লাশ ফ্রিজে থাকে? লি বলে আমার খুব খারাপ লাগছে, কিন্তু এখন আর কি করার, কিছু করার নেই। এরপর লি প্যাট্রিকের কথায় প্যাট্রিককে তার গার্লফ্রেন্ড স্যানির বাসায় দিয়ে আসে। তারপর লি যখন প্যাট্রিককে বাসায় আনতে যায়, স্যানির মা তাকে ডিনার করতে বললে লি মানা করে দেয় এবং বলে যে পরে এসে প্যাট্রিককে নিয়ে যাবে। তারপর কিছুক্ষণ পরে লি এসে প্যাট্রিককে বাড়ি নিয়ে যায়। এর কিছুক্ষণ পরে লির ফোনে র্যান্ডির কল আসে। লি তার ও প্যাট্রিকের খোঁজ খবর নেয় এবং বলতে থাকে সে আসলে প্রেগনেন্ট। এই কথা শুনে লি অভিনন্দন জানায় এবং ফোন কেটে দেয়। তার কিছুদিন পরে জোয়ের ফিনালে রেন্ডি আসে, যা দেখে লি ও রেন্ডি দুজনেই ইমোশনাল হয়ে পড়ে। ঠিক ওই দিন রাতে প্যাট্রিক যখন ফ্রিজ খুলতে যাবে তখন তার প্যানিক অ্যাটাক চলে আসে। প্যাট্রিক বলে বাবার লাশ কোন সময় ফ্রিজে দেখতে চায় না সে। তারপরের দিন প্যাট্রিককে স্কুলে দিয়ে এসে ঘরে এসে গোসল করে লি ম্যানচেস্টার বাই দ্য সি শহরে চলে যায়। সেখানে যে লির রাগে ক্ষোভে সেখানে থাকা জানালা ঘুষি মেরে ভেঙে ফেলে এবং তাতে তার হাত কেটে যায়। কিছুক্ষণ পরেই অ্যালিসের ফোন আসে। অ্যালিস ছিল প্যাট্রিকের মা, কিন্তু লি কোনো কথা না বলে ফোন কেটে দেয়। কিছুক্ষণ পরে যখন লি ভাঙা কাজগুলো পরিষ্কার করছিল সেখানে প্যাট্রিক চলে আসে এবং বলতে থাকে সে কেন তার মায়ের সাথে কথা বলেনি। তখন লি বলে আমি কিছু বুঝতে পারছিলাম না তাই আমি ফোন রেখে দিয়েছি। এ নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলে প্যাট্রিককে বলে তুমি যা ইচ্ছে তাই করো। আসলে প্যাট্রিকের মা প্যাট্রিককে তাদের সাথে লাঞ্চ করার জন্য অফার করে, কিন্তু লি এতে কোনোভাবে রাজি ছিল না। তারপরের দিন প্যাট্রিক জয়ের কাছে ভোট চালানো শিখতে যায়। সেদিন রাত্রে লি প্যাট্রিককে জিজ্ঞাসা করে যে মোটরের কি অবস্থা। তখন প্যাট্রিক বলে খুবই খারাপ অবস্থা, আমাদেরকে দ্রুতই মোটর কিনতে হবে। তখন লি বলে তাহলে তুই বইটিকে রেখে কোনো লাভ নেই, এটাকে বিক্রি করে দেওয়া উচিত। এ নিয়ে তাদের মধ্যে আবার তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তর্ক শেষে লি প্যাট্রিকের কথায় ব্যান্ড প্র্যাকটিসের জন্য স্যানির বাসায় তাকে ছেড়ে আসে। প্যাট্রিক বলে স্যানির মা জিল হয়তোবা তাকে পছন্দ করে, তাই তার সাথে কথা বলতে অনেক রিকোয়েস্টের পর লি রাজি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই জিল লির সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু লি একবারের জন্য তার সাথে কথা বলে না, তার দিকে তাকাই না। তারা যখন বাড়ি যাচ্ছিল তখন প্যাট্রিক রাগান্বিত হয়ে বলে যে তুমি আমার অনেক বড় উপকার করেছো, তুমি সাধারণ মানুষের মতো কথা বলতে পারো না। তারপরের দিন লি প্যাট্রিক তার মায়ের সাথে লাঞ্চ করার জন্য ছেড়ে আসে। লি এবং প্যাট্রিক অ্যালিসের ফিয়ান্সির সাথে দেখা করে। এরপর লি সেখান থেকে চলে যায়, কিন্তু প্যাট্রিক তার মায়ের সাথে ভালোভাবে লাঞ্চ করতে পারছিল না, সে আনইজি ফিল করছিল। তাই প্যাট্রিক সেখান থেকে লিয়ের সাথে চলে আসে। সেদিন রাতে তার মায়ের ফিনান্সের কাছ থেকে একটি ইমেল প্যাট্রিকে পাঠানো হয়। ফিনান্সি বলছিল যে প্যাট্রিক যখন তার বাড়িতে আসবে তখন তাকে জানিয়ে আসতে। এটা দেখে প্যাট্রিক খুব রাগান্বিত হয়ে যায় এবং ল্যাপটপ বন্ধ করে দেয়। তখন লি বাড়িতে থাকা বন্দুকগুলোকে প্যাট্রিককে দেখায়। তখন প্যাট্রিক বলে কাকে গুলি করবে তুমি, নিজেকে না আমাকে? তখন লি বলে এই বন্ধু বিক্রি করে তারা তাদের মোটর ঠিক করবে। প্যাট্রিক অনেক খুশি হয়ে যায়। তারপর তারা সেগুলো বিক্রি করে ভোটে নতুন মোটর লাগিয়ে নেয়। এটাতে প্যাট্রিক অনেক খুশি হয়ে যায়। প্যাট্রিক আর লি সম্পর্ক আরো ভালো হয়ে যায়। একদিন হঠাৎ লি এর সাথে রেন্ডির দেখা হয়ে যায়। রেন্ডি তখন তার বাচ্চাকে ঘোরাচ্ছিল, যার নাম ছিল ডেলেন। রেন্ডি সে সময় লি এর সাথে কথা বলার চেষ্টা করে। সে লি এর কাছে ক্ষমা চায় যে সে ডিভোর্সের সময় তাকে খারাপ ব্যবহার করেছিল। রেন্ডি লিকে লাঞ্চ করার জন্য অফার করে, কিন্তু লি তার মুখের উপর না করে দেয়। লি বলে সে কাজগুলো করেছে তার জন্য সে নিজেকে মাফ করতে পারবে না। তখন রেন্ডি লিকে বলে যেন সে এই কারণে নিজেকে আঘাত না করে। তারা খুবই ইমোশনাল হয়ে পরে পরিস্থিতি খারাপ দেখে লি সেখান থেকে চলে যায়। তারপর লিমন খারাপ করে বাড়ি গিয়ে মতমন করতে থাকে। মাতলামি করতে করতে সেখানে থাকা একজনের সাথে মারামারি শুরু করে দেয়, কিন্তু এখানে অনেক মার খায়, মার খেয়ে অজ্ঞান হয়ে যায়। ভাগ্যবশত সেখানে জর্জ এসে তাকে বাঁচিয়ে নেয়। জর্জ তার বাসায় তাকে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা দেয়। তারপর লি বাসায় এসে কোনো কথা বলে না এবং সে ঘুমিয়ে যায়। তারপর দিন ব্রেকফাস্ট করা শেষে লি লিভিং রুমে ঘুমিয়ে পড়ে। সে স্বপ্ন দেখতে পায় তার বাচ্চারা তাকে বলছে যে এখন আগুন লাগবে। এই কি লি যখন চোখ খুলে তখন দেখে আসলে ঘরের ভিতর ধোঁয়ায় পড়ে গেছে। তৎক্ষণাৎ সে কিচেন
কিচেনে যে সবকিছু সামলে নেয়, আগুন লাগতে লাগতে বেঁচে যায়। এরপর লি জর্জের বাসা ডিনার করতে করতে জর্জের স্ত্রীকে বলে তারা যেন প্যাট্রিককে বড় হওয়া পর্যন্ত অ্যাডপ্ট করে নেয়। তারা রাজি হয়ে যায়। তারপর লি বাসায় এসে প্যাট্রিককে সবকিছু বলে দেয় যে এখন থেকে তাকে জর্জের সাথে থাকতে হবে এবং লি এই ঘর ভাড়া দিয়ে দিবে। তার সাথে সাথে তার চাকরি হয়ে যায় বস্টন শহরে। প্যাট্রিক জিজ্ঞেস করে যে সে কেন ম্যানচেস্টার শহরে থাকতে চায় না। লি বলে এই শহর আমার জন্য না। তখন তারা দুজন ইমোশনাল হয়ে পড়ে এবং কাঁদতে থাকে। লি এখানে সবকিছু সামলে নেয়। বসন্ত এসে যায়। তারা দুজন অ্যাডভোকেটের কাছে গিয়ে কাগজপত্রে সাইন করে নেয়। তাই এখন থেকে প্যাট্রিকের অফিসিয়ালি গার্জিয়ান হলো জর্জ। তারপর আমরা দেখি জয়ের লাশ দাফন করার দৃশ্য। সবকিছু ঠিকঠাক শেষ করে লিও প্যাট্রিক যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন লি প্যাট্রিককে বলে সে বস্টন শহরে এরকম একটি বাসা খুঁজছে যেখানে 2 রুম থাকবে এবং প্যাট্রিক যে কোনো সময় সেখানে যেতে পারবে। তারপর তারা দুজন সেখানে হাঁটতে থাকে। অবশেষে আমরা দেখতে পাই লিও প্যাট্রিক তাদের বোটে বসে আছে এবং মাছ ধরছে। এখানে মুভিটি শেষ হয়ে যায়। শেষে ম্যানচেস্টার বাই দ্য সি আমাদেরকে শেখায় সবকিছু মেরামত করা যায় না, কিন্তু সম্পর্ক, ছোট মুহূর্ত আর নিজের প্রতি যত্ন এগুলো দিয়ে আমরা আবার একটু একটু করে জেগে উঠি। আশা করছি এই মুভিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। একটি মুভি এক্সপ্লেন করতে অনেক সময় লাগে, তাই আশা করছি আপনারা আমাকে সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি হরর বা কোনো একটি মাস্টারপিস মুভি নিয়ে। আল্লাহ হাফেজ।